দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি আবারও উত্তাল হয়ে উঠেছে গোপালগঞ্জ। আপনারা ইতিমধ্যে জানেন সেখানে কিন্তু কারফিউ জারি করা হয়েছে, সেই কারফিউ ভঙ্গ করে আবারও দর্শক আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড মেরে তাদেরকে ছত্রভঙ্গ করতে চান। তাহলে কি গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের ফিরে আসার গল্প শুরু হলো? দর্শক আমরা কি আবারও হরতালের যুগে ফিরে যাচ্ছি, আবারও অবরোধের যুগে ফিরে যাচ্ছি, আবারও রাজনৈতিক পরিস্থিতিতে সেই সনাতন পদ্ধতি চালু হচ্ছে? এরকম প্রশ্ন এবার তৈরি হলো কারণ গোপালগঞ্জের যে ঘটনা, সেই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা উঠেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারণাস্ত্র ব্যবহার করা এবং 5 জনের যে হত্যাকাণ্ড, সেই জন্য সরকার প্রচণ্ড সমালোচিত হচ্ছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই আওয়ামী লীগকে এক ধরনের রাজনৈতিক ওয়াকওভার দিয়ে দেওয়া হলো কিনা, আওয়ামী লীগের সুবিধা করে দেওয়া হলো কিনা, সেই প্রশ্নও আসছে। জেনারেল ওয়াকার, পুলিশ প্রধান ইউনুস, বিচারের মুখোমুখি আপনাদের হতে হবে। কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। গোপালগঞ্জে স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না, পাকিস্তানিরাও টিকতে পারে না। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শীঘ্রই চারদিকে নেমে পড়বে। আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে? তারা সত্যি দেয়ালে থেকে যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে। দর্শক, একটা বিরাট সুখবর হচ্ছে যে ডক্টর ইউনূস যদি যেতে পারেন, ইউনূস নিজেই চলে যেতে পারেন কারো দাবি ছাড়াই। আজকে সকাল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীকে 8 বার ফোন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি। আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক, লড়াই। এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপি এবং এনসিপি, জামাত এবং আপনারা জানেন আওয়ামী লীগ, শেখ হাসিনা যদিও এখন তাদের নাম নেওয়াই এক প্রকার দেশের জন্য বিপজ্জনক, যেহেতু তাদের ইতিমধ্যে সংগঠন থেকে শুরু করে সবকিছু একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা। তাই আমি আর বিষয়টা নিয়ে ভিডিওটা বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যদি আপনাদের সময়টা যাতে আর বেশি দীর্ঘ করতে না হয়, তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো তো আছেন, প্লিজ এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক আর বেশি কথা না বলে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। দর্শকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানাবেন। গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের ফিরে আসার গল্প শুরু হলো, এই বিষয়ে আলোচনা করার জন্য ক্যামেরার সামনে আসলাম। দেখেন, গোপালগঞ্জের পুরো বিষয়টা সম্পর্কে আমরা সবাই জানি, দেখছি লাইভ ভিডিও, বিভিন্ন সংবাদে, এবং বর্তমান পর্যন্ত কারফিউ সেখানে বিদ্যমান আছে। কারফিউ বলতে কি বুঝি আমরা? কারফিউ হলো যে কোনো অঞ্চলে যদি জনগণ রাস্তায় নামে, যদি কোনো উগ্র সংগঠন বা উগ্রবাদী কোনো একটা গোষ্ঠী রাস্তায় নামে, সেটার জন্য কারফিউ দরকার হয় না 144 দ্বারা, বা সেখানে যেহেতু সশস্ত্র বাহিনী আছে তারা কয়েক ঘন্টার মধ্যে সেটাকে একটা শান্ত পরিবেশে রূপান্তরিত করতে পারেন। কিন্তু কারফিউ দেখেন, গত 16ই জুলাই সন্ধ্যা 8টা থেকে পরের দিন এখন পর্যন্ত কারফিউ বিদ্যমান। তাহলে আপনি ভাবেন তো কয়েক ঘন্টা কারফিউ চলতেছে। এটার মানে স্পষ্ট যে গোপালগঞ্জের সাধারণ মানুষ, গণমানুষ রাজপথে নামছিল এবং সেই জন্য কারফিউ এখনও বিদ্যমান। এখন আওয়ামী লীগের ফিরে আসার গল্প কি সেখান থেকে শুরু হলো? বাংলাদেশের বড় বড় রাজনীতি বিশ্লেষক, তাদের কথা শুনলাম। তাদের কথার মধ্যে যে বিষয়টা ফুটে উঠলো যে আওয়ামী লীগ মানে গত 16 জুলাইয়ের আগ পর্যন্ত, অর্থাৎ এনসিপির নেতারা যখন ঘোষণা দিল যে মার্চ টু গোপালগঞ্জ, তারা গোপালগঞ্জে গেলেন 16 তারিখ। সেই 16 তারিখের আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড যেভাবে ছিল, সোশ্যাল মিডিয়া ভিত্তিক ছিল, তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ছিল। এইভাবে যদি চলতে থাকো তাহলে 15-20 বছর লেগে যেত। এটা স্বাভাবিক বিষয়, কারণ পরিপূর্ণভাবে আওয়ামী লীগ ফ্রন্ট পেজে আসা, বাংলাদেশের রাজনৈতিক ময়দানে রাজনীতি করা অনেক সময় ব্যাপার ছিল। কিন্তু 16 তারিখে যে ঘটনাটা ঘটে গেল, সেটা হতে পারে যে আওয়ামী লীগকে একটা স্পেস করে দেওয়া, হতে পারে যে আওয়ামী লীগ যেন অতি দ্রুত ঘুরে উঠতে পারে সেটার একটা সুযোগ করে দেওয়া, অথবা হতে পারে যে নতুন রাজনৈতিক দলের ব্যর্থতা, অথবা হতে পারে যে সরকারের ব্যর্থতা, যে এখন গোপালগঞ্জে মার্চ করার দরকার নেই। তারপরে তারা করছেন, যে কোনো কারণবশতই হোক গোপালগঞ্জে তারা গেছেন এবং গোপালগঞ্জে ঘটনাটা ঘটছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কোনটা জানেন? বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, বাংলাদেশের মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে গোপালগঞ্জের ঘটনাটা, তার চেয়ে শতগুণ বেশি আকারে বলতে গেলে আওয়ামী লীগের পক্ষে যায় এরকম ঘটনা বা বিশ্বব্যাপী যেভাবে প্রচার হয়েছে, আপনার রয়টার্স থেকে শুরু করে আল জাজিরা, তারপরে টাইমস অফ ইন্ডিয়া, মানে সকল বিশ্বের মানে মূলধারার গণমাধ্যম, যে গণমাধ্যমগুলোতে প্রচার হলে কোনো সংবাদ সেটা সারা বিশ্বব্যাপী চলে যায়, সেরকম বিশ্ব মিডিয়ায় যেভাবে গোপালগঞ্জের বিষয়টা তুলে ধরা হয়েছে। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভারতে আমরা জানি যে 5ই আগস্টের পরে ভারতের মিডিয়াগুলো কীভাবে ফুসে উঠছিল আওয়ামী লীগের বিষয়। মাঝখানে আমরা দেখলাম যে ভারতের মিডিয়াগুলো, ভারতের কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ফেসবুকার যারা আছেন, মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ভারতের সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী
ভূ রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন ভারতে, তারা মাঝখানে কিন্তু কিছু সময় তারা একটু বাংলাদেশ বিষয়ে চুপ ছিলেন, মানে নিউট্রাল ছিলেন বা সেরকম কথাবার্তা বলেন না, আমরা সেরকমই দেখছি। কিন্তু এই 16 জুলাই পরে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ভারতের মিডিয়াগুলো ব্যাপকভাবে এই গোপালগঞ্জের বিষয়টা নিয়ে আবার উত্তাল, এবং যতটুকু আমরা খবর পেতেছি তাতে দেখতেছি ভারতের মিডিয়াতে প্রচার হইতেছে, জানি না সত্য মিথ্যা কতটুকু, যে সত্য মিথ্যা বলতে পারবো না, তবে ভারতের মিডিয়াগুলো এইভাবেই প্রচার করতেছে যে আগামী রবিবার, অর্থাৎ আজকে আমি ভিডিও করতেছি হচ্ছে শনিবার, আজকে জুলাই মাসের 19 তারিখ, আগামীকাল রবিবার জুলাই মাসের 20 তারিখে ভারতের সর্বদলীয় বৈঠক হবে, মানে সব দল একত্রিত বৈঠক করবেন, এবং সেখানে মুখ্য বিষয় নাকি হবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা বাংলাদেশের বিষয় নিয়ে, এরকম তারা মানে মিডিয়াতে প্রচার করতেছে, মূলধারার মিডিয়া থেকে শুরু করে ইউটিউবার সবাই এই বিষয়গুলো নিয়ে প্রচার করতেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো কোনটা, আমরা গ্রাম বাংলায় কিন্তু এটা জানি যে নিচের বল আগে ভাইয়ের বল পরে, এটা নিজের বল ভাইয়ের বল পরে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। গোপালগঞ্জের যে বিষয়টা আমাদের কাছে পরিলক্ষিত হলো সেটা হলো যে গোপালগঞ্জের মানুষ তথা গোপালগঞ্জের, আমরা তো জানি গোপালগঞ্জের সবাই আওয়ামী লীগ, হয়তো বা নামধারী কর্মী সবাই না, কিন্তু গোপালগঞ্জের সাধারণ মানুষ সবাই আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের সমর্থক ভোটার বা আওয়ামী লীগের সমর্থক অন্যান্য দলের আছে, কিন্তু তারা যে কাজটা করছে আপনি ভাবেন যে বর্তমান সরকারের নিয়োগকর্তা, অর্থাৎ বর্তমান তারাই সরকারে আছেন, ক্ষমতায় আছেন, এই এনসিপির নেতারা আসনাদ সাজিদ নাহিদ পাটোয়ারি আরও যারা আছেন তারাই তো ক্ষমতায় আছেন, তারা সেখানে গেছেন, তাদেরকে অবরুদ্ধ করে ফেলাইছে, দিনের বেলা অবরুদ্ধ করে ফেলাইছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে, যে পরিস্থিতি হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত এবং ছাত্রলীগ সংগঠনে নিষিদ্ধ, এরকম একটা পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের দিনের বেলা তাদেরকে পুরোপুরি অবরুদ্ধ, তারা বের হতে পারতেছে না, তারা কোনো জায়গায় মানে কোনো দিক না বুঝতে পেরে জেলা পুলিশ কার্যালয়ে তারা আশ্রয় নিতে হলো তাদেরকে, অথচ তারাই পুলিশের উপর আক্রমণ করছিল, মিডিয়াতে বলছে। যাই হোক, সেটা ভিন্ন বিষয় আলোচনার। তারা জেলা পুলিশ কার্যালয়ে আশ্রয় নিল, সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনীর অভিযান চললো, দিনভর সংঘর্ষ হলো, তারপরও তারা মানে স্বাচ্ছন্দ্যের সাথে গোপালগঞ্জ ত্যাগ করতে পারলো না। তারা পিবিসি অর্থাৎ সেনাবাহিনীর যে সাজোয়া যান বলি, ভারী যান, সেইখানে মানে সেই যানের মধ্যে ঢুকে আত্মগোপনে যেখান থেকে তাদের পলায়ন করতে হলো, অথচ তারা তারা বলতেছে যে স্থানান্তর হয়েছে। যাই হোক, কিন্তু তারা স্বাচ্ছন্দ্যের সাথে সেখান থেকে বের হতে পারে নাই। এই যে আওয়ামী লীগের শক্তি প্রদর্শন হলো, ছাত্রলীগের শক্তি প্রদর্শন হলো গোপালগঞ্জে, অবশ্যই 5টা নিরীহ প্রাণ ঝরে পড়ছে। তাদের পরিবারের দাবি হচ্ছে যে তারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু সর্বসাকুল্যে যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালো গোপালগঞ্জে, এইটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটতেছে। তারপরে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে এই এনসিপির সমাবেশ, সেখানে মূল যে ফটক সাজানো হয়েছিল, গেট সাজানো হয়েছিল এই এনসিপির, যে ভিডিওটা দেখেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। এরপরে যে ভিডিওটা দেখবেন এটার মাধ্যমে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বর্তমান চলমান রাজনীতি নিয়ে। চলেন আমরা একটু দেখি। সমাবেশকে ঘিরে সেই গেটে কিন্তু আগুন দিচ্ছে, কারা দিচ্ছে জানি না আমরা, কিন্তু মিডিয়াতে প্রচার হতে দেখলাম যে ছাত্রলীগের উপর দোষ তারা চাপাচ্ছে, যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এই বিষয়টা হয়তো বা করছে। দর্শক, আমরা কি আবারও হরতালের যুগে ফিরে যাচ্ছি, আবারও অবরোধের যুগে ফিরে যাচ্ছি, আবারও রাজনৈতিক পরিস্থিতিতে সেই সনাতন পদ্ধতি চালু হচ্ছে? এরকম প্রশ্ন এবার তৈরি হলো কারণ গোপালগঞ্জের যে ঘটনা, সেই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা উঠেছে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারণাস্ত্র ব্যবহার করা এবং 5 জনের যে হত্যাকাণ্ড, সেই জন্য সরকার প্রচণ্ড সমালোচিত হচ্ছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই আওয়ামী লীগকে এক ধরনের রাজনৈতিক ওয়াকওভার দিয়ে দেওয়া হলো কিনা, আওয়ামী লীগের সুবিধা করে দেওয়া হলো কিনা, সেই প্রশ্নও আসছে। 32 নম্বরের বাড়ি ভেঙে যেমন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সুবিধা দেওয়া হয়েছিল, গোপালগঞ্জের এই ঘটনার মাধ্যমেও আওয়ামী লীগকে এক ধরনের উইনিং পজিশনে পাঠিয়ে দেওয়া হলো কিনা, সেই প্রশ্ন চতুর্দিক থেকে উঠছে। বিভিন্ন বিশ্লেষক এভাবেই বিশ্লেষণ করছেন। এরকম পরিস্থিতি যখন আমরা দেখছি, তখন আমরা দেখলাম আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হলো এবং একটি ভিডিও আমরা দেখলাম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা সমাবেশ করেছেন, সেখানে তাদের স্লোগান শুনলাম এবং সেখান থেকেই ঘোষণা করা হলো যে আগামী রোববার তারা বাংলাদেশে হরতাল পালন করার আহ্বান জানাচ্ছে। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি কিনা ভারতে পালিয়ে রয়েছেন, তিনিও একটা বড় ঘোষণা দিয়েছেন জনগণের মাঝে। তিনি শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে একটা বড় ঘোষণা দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতেই মনে হচ্ছে দেশে আবার পুরনো যে রাজনৈতিক কর্মসূচির ধারা সেগুলো ফিরে আসছে কিনা এবং দেশ খুব দ্রুত অস্থিতিশীল পরিবেশের দিকে চলে যাচ্ছে কিনা, গোপালগঞ্জের এই ঘটনা সারা বাংলাদেশে বিস্তৃত হবে কিনা, বিশেষ করে রাজধানী ঢাকা উত্তপ্ত হতে চলেছে কিনা, সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আবারও সেই হরতাল অবরোধের কর্মসূচি আসছে কিনা। অনেক কথা বলতে চাই না, মূলত যেটা ঘটছে সেটুকুই বলতে চাই। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, ওই দিন 4 জনের মৃত্যুর ঘটনা, পরবর্তীতে ঢাকা মেডিকেলে আরও 1 জনের মৃত্যু হয়েছে। অফিসিয়ালি আমরা জানি এখন যে 5 জনের মৃত্যু হয়েছে, যদিও আওয়ামী লীগ 11 জন 13 জন এরকম আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েকশো আহত হওয়ার দাবি করা হচ্ছে। এদিকে পুলিশের পক্ষ থেকে 475 জনের মতো আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সেটাকে কেন্দ্র করেও আবার অনেকে বলছেন যে গোপালগঞ্জে যে র্যান্ডম অপারেশন চলছে, কারফিউ জারি করে রাতের অন্ধকারে যে অপারেশন চলছে, এবং সেই অপারেশনে নৌবাহিনীকে পর্যন্ত যুক্ত করা হয়েছে। কোস্টগার্ড নৌবাহিনী গোপালগঞ্জের নদী দিয়ে সবসময় টহল দেওয়া শুরু করেছে। তখন মনে হচ্ছে যে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে নির্দিষ্ট অভিযুক্তরা ছাড়া সব মানুষের, সব পরিবারের পুরুষ মানুষদের, এমনকি মহিলাদেরও নির্যাতন করা, নিপীড়ন করা, এই ঘটনাগুলো যেন না ঘটে সেই ব্যাপারেও অনেকে কথা বলছেন। যখন সেই কথা বলছেন তখন আমরা আওয়ামী লীগের প্রচার শুরু করেছে তারা, দেখলাম যে রবিবারে তারা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে। বাংলাদেশের মানুষ কি এখন হরতাল পালন করবে? দেশে থেকেও একটা রাজনৈতিক দল, ধরা যাক এই মুহূর্তে সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপি, তারাও যদি হরতালের ডাক দেয়, তাহলেও কি জনগণ সেই ডাক মানবে? বাংলাদেশে কি আর হরতাল হয়? হরতালের সংস্কৃতি তো সেই 15 বছর আগে শেষ হয়ে গেছে। হরতাল দিলেও কেউ আর হরতাল পালন করে না। বিএনপিকে আমরা দেখেছি একটানা 94 দিন পর্যন্ত হরতাল দিতে, কিন্তু সেই তারপর থেকে 2014 সেই সময়ের পর থেকে আমরা হরতালকে একেবারে বিষমুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি বাংলাদেশে। হরতাল দিলে মানুষ আর হরতাল মানে না, বা শ্রমিকরাও হরতাল মানে না, কারণ তাদের পেটের খিদাটা আগে। সুতরাং হরতাল দিয়ে যে কিছু হবে না সেটা বোঝাই যায়। তারপরেও তারা আহ্বান জানিয়েছে। কিন্তু এখানে একটা মজার এবং অবাক করা এবং ব্যাপারটা হাস্যকরও মনে হতে পারে যে আওয়ামী লীগের মূল ধারার কেউ এই ডাকটা দেননি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে এই ডাকটা দেওয়ার কথা শুনলাম। মানে ভিডিওতে তারা ঘোষণা করছে, একটা সমাবেশ থেকে তারা ঘোষণা করছে। আমি এখনও নিশ্চিত নই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে এই ধরনের আহ্বান জানানো হয়েছে কিনা, কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে এরকম আহ্বান জানানো হয়েছে, সেটা আমি নিজে ভিডিওতে দেখেছি। এখন কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকেও যদি এই আহ্বান জানানো হয়, তাহলে বাংলাদেশের বর্তমান অবস্থা, সেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেও হরতাল আসলে কেউ মানেনি। হরতাল মানার মতো মানসিকতা বাংলাদেশের মানুষের আর নেই। সুতরাং রাজনৈতিক অন্য পলিসি গ্রহণ করতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দের। সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় একটি গণমাধ্যমকে বলতে শুনলাম, তিনি শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলছেন যে শেখ হাসিনা নাকি যমুনা অভিমুখে মার্চ করার জন্য আহ্বান জানিয়েছেন, এবং সেটা খুব শীঘ্রই, তারিখ জানাননি তিনি, খুব শীঘ্রই নাকি আওয়ামী লীগ যমুনা অভিমুখে পদযাত্রা করবে, অর্থাৎ যমুনা ঘেরাওয়ের কর্মসূচির দিকে যাবে গোপালগঞ্জের এই নির্যাতনের প্রতিবাদে। যদি সেরকম কিছু হয় তাহলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জের আগুনটা যদি ঢাকাতে চলে আসে, রাজধানী যদি উত্তপ্ত হয়ে যায়, তাহলে সেটা মানে গোপালগঞ্জ উত্তপ্ত হওয়ার মাধ্যমে সারা বাংলাদেশ উত্তপ্ত, কখনোই একটা জেলাকে উত্তপ্ত করে সারা বাংলাদেশ উত্তপ্ত হওয়ার ঘটনা আমরা দেখিনি। যতক্ষণ পর্যন্ত না রাজধানী উত্তপ্ত হয়েছে, ততক্ষণ পর্যন্ত সেটা সারা বাংলাদেশে বিকেন্দ্রীকরণ হওয়া, ছড়িয়ে যাওয়া, এই দৃশ্য রাজনৈতিক পটভূমিতে আমরা দেখিনি। সেই ক্ষেত্রে রাজধানীটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই রাজধানীতে যদি উত্তেজনা তৈরি করতে পারে আওয়ামী লীগ, তাহলে একটা বড় বিশৃঙ্খলার দিকে চলে যেতে পারে দেশ, এবং যে আশঙ্কাটা অনেক দিন থেকেই করা হচ্ছে যে দেশ ক্রমেই গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে, সেরকম অবস্থাও তৈরি হয়ে যেতে পারে। যেরকম যুদ্ধাবস্থা এই মুহূর্তে গোপালগঞ্জে চলছে। গোপালগঞ্জ একটা জেলা বলে অনেক বেশি আইনশৃঙ্খলা বাহিনীকে এক জায়গায় করে হয়তো দমন করা সহজ, অপেক্ষাকৃত সহজ, কিন্তু এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে এটা মারাত্মক আকার ধারণ করবে। তখন আর আইনশৃঙ্খলা বাহিনী ভার্সেস আওয়ামী লীগ থাকবে না, তখন আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, আওয়ামী লীগ ভার্সেস এনসিপি, আওয়ামী লীগ ভার্সেস জামাত, ব্যাপারগুলো এইরকম হয়ে যাবে। যখন ব্যাপারগুলো এইরকম হয়ে যাবে, তখন সেটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে যদি পরিস্থিতি উত্তপ্ত হয়। কিন্তু আলোচনার যে বিষয়টা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কি এই মুহূর্তে রাজধানী ঢাকায় লোক সমাগম করে যমুনা অভিমুখে ব্যাপক লোক নিয়ে পদযাত্রা করে যমুনা ঘেরাও করা, এই ধরনের বড় কর্মসূচি নেয়ার বাস্তবতা রয়েছে? সেই বাস্তবতায় কি আওয়ামী লীগ রয়েছে? আমার মনে হয় যে সেই বাস্তবতায় আওয়ামী লীগ নেই। তাহলে কি ওবায়দুল কাদের একটা
মানে আওয়ামী লীগের সাংগঠনিক আপনারা এই যে এখন জায়গা থেকে বক্তব্যটা শুনলেন, একটা এটা আপনার ফেক কাছে বার্তা কতটুকু ছড়িয়ে গুরুত্বপূর্ণ বলে বরং মনে হয়? কেমন যারা লাগলো? রাজধানীতে অবশ্যই ঢাকায় কমেন্টে বাস করছে আওয়ামী লীগের তো লোকজন আমরা পরবর্তী শোনা যায় যে সারা বক্তব্যটা বাংলাদেশে শুনবো। এটার মাধ্যমে বিভিন্ন এলাকায় কিন্তু যারা বর্তমান দেশে যে এলাকায় টিকতে পরিস্থিতি পারছেন এটা আওয়ামী লীগের সম্পর্কে আরো যারা অনেক তারা তথ্য অনেকেই জানবো। ঢাকায় এসে নিরাপদে বসবাস করার চেষ্টা করছেন, ভিন্ন পেশায় যাওয়ার চেষ্টা করছেন, ভিন্নভাবে জীবন ধারণ করার চেষ্টা করছেন, তাদেরকেও কি এক ধরনের বিপদে ফেলে দেওয়ার দিকেই হাঁটছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বয়ং? সেটাও মনে হতে পারে। আবার জানি না তাদের প্রস্তুতি কেমন, তাদের পরিকল্পনা কেমন, তাদের পরিকল্পনা অন্যরকম হতে পারে। আবার এদিকে গোপালগঞ্জের যে ঘটনা, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের যে হামলার ঘটনা, সেই ঘটনার নির্দেশ নাকি শেখ হাসিনা দিয়েছেন স্বয়ং এবং ব্যাপারটা মনিটরিং করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, এমন প্রচার আমরা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। এখন দেখার বিষয় যে ঢাকার ব্যাপারটা কে নির্দেশ দেন, কে মনিটরিং করেন। যদিও ওবায়দুল কাদের বলেই দিয়েছেন যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন পদযাত্রার, কিন্তু কবে নাগাদ সেই নির্দেশ কার্যকর হবে সেটা কিছু বলেননি। কিন্তু আমাদের আশঙ্কার জায়গা সেটা হচ্ছে যে এই নির্দেশ যদি কার্যকর হতে যায় তাহলে যে পরিস্থিতি তৈরি হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভার্সেস আওয়ামী লীগ যদি মুখোমুখি হয়ে যায়, তাহলে ঢাকার মানুষের, রাজধানীর মানুষের যে জীবনযাপন, সেই জীবনযাপনগুলো আমার মনে হয় যে অনেক বেশি কঠিন হয়ে যাবে। রাজধানী আবার অস্থির হয়ে যাবে। 5 আগস্টের পরে রাজধানীবাসীর যেমন ঘুম হারাম হয়ে গিয়েছিল, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিনিয়ত, রাজধানীর প্রতিটা গলিতে গলিতে মানুষ সারা রাত জেগে নিজেদেরকে পাহারা দিয়েছে, সেই রকম অস্থিতিশীল পরিবেশ যদি আবার তৈরি হয় তাহলে সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এখন ব্যাপার হচ্ছে যে কোন পথে এগোচ্ছে রাজনীতি, কোন পথে যাচ্ছে দেশ, কে কতটুকু ফায়দা লুটতে পারবে, কে কতটুকু মানে সাংঘর্ষিক পরিস্থিতি হলেও তার মধ্য দিয়ে বিজয় অর্জন করতে পারবে, সেটাই তাদের লক্ষ্য থাকবে। মাঝখান থেকে ভোগান্তিতে পড়ব আমরা যারা সাধারণ জনগণ তারা। সেই ক্ষেত্রে রাজনীতিবিদ এবং সরকার, রাজনীতিবিদ, প্রশাসন, তারা কি আদৌ জনগণের কথা ভেবে দেখবে? জনগণের ভালোর দিক মন্দের দিকটা তারা কি ভেবে দেখবে? তো দর্শক, আশা করি আজকের ভিডিওটা থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বর্তমান চলমান যে রাজনীতি চলতেছে তার ধারাবাহিকতা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।